সরকার উৎখাত করে কাকে আনতে চায় বিরোধীরা? প্রশ্ন প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলানোর পরামর্শ। ঢাকার কিছু জায়গা সহ কয়েক বিভাগে কাঙ্ক্ষিত বৃষ্টি, বজ্রপাতে 4 জেলায় 10 জনের মৃত্যু। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ও লাশ দাফনে অনিয়মের অভিযোগ, 3 দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার। জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ি দ্বিতীয় ইউনিট, জাতীয় গ্রিডে যোগ হবে 1200 মেগাওয়াট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: চলচ্চিত্র বাঁচাতে প্রয়োজন ভালো গল্পের সিনেমা, হলগুলোতে উন্নত পরিবেশ নিশ্চিতের তাগিদ। যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলানোর পরামর্শ দিয়ে দেশটির মানবাধিকার নিয়ে আবারও প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেভাবে একজন অধ্যাপককে হ্যান্ডকাপ পরানো হলো, তাদের কাছ থেকে মানবাধিকারের সবক নেওয়া দুর্ভাগ্যের। আবারও সরকার বিরোধীদের কঠোর সমালোচনা করেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, সরকারকে উৎখাত করে তারা কাকে ক্ষমতায় আনতে চায়। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ইউএনএসক্যাপ এর ৮০তম অধিবেশনে যোগ দেয়া সহ ৬ দিনের সফর সম্পর্কে জানাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন। থাইল্যান্ডের একটা প্রভাব আছে মিয়ানমারের উপরে, তো সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার বলেছেন যে তিনি এই বিষয়টা আরও গভীরভাবে দেখবেন। চতুর্থবার সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডের সাথে নতুন যুগের সূচনা বলে জানান প্রধানমন্ত্রী। এটি আমাদের দুই দেশের মধ্যে ফলপ্রসূ অংশীদারিত্বের একটি নতুন যুগের সূচনা করেছে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। সরকার বিরোধীরা তাকে উৎখাত করে কাকে ক্ষমতায় বসাতে চায় প্রশ্ন তোলেন বঙ্গবন্ধু কন্যা। যারা অতিবাম আমরা সবসময় মনে করি তারা গণমুখী দল, যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে, কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়, সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে। আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে আন্দোলন থামায়, সেটা অনুসরণ করতে পারে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে শিক্ষার্থীদের ধরপাকড়ের প্রসঙ্গটিও আসে সংবাদ সম্মেলনে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়েই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। 900 ছাত্রছাত্রী গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। যেভাবে একজন প্রফেসরকে দাবড়ে ধরে মাটিতে ফেলে হ্যান্ডকাপ পরানো হলো, আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটা আমাদের শুনতে হয় যে তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আর গুলি করে একেবারে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে, এটা তো তাদের দেখা উচিত। নিজের ঘরের দিকে আগে সামলানো উচিত। অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে, সবক নিতে হয়। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীর স্বজনদের অংশ নেওয়ার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। এক জায়গায় বউকে দিল, আর এক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব, একটা আর আমার নেতাকর্মীদের জন্য কিছু রাখবো না, এটা তো হয় না। লক্ষ্যটা হলো নির্বাচনটা অর্থবহ করা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান সরকার প্রধান। কিছু কিছু তো চক্রান্ত হয়, চেষ্টা করা হয়, আর কিছু আছে ব্যবসায়ী অধিক মুনাফার লোভেও এই ধরনের ঘটনা ঘটায়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক লড়াই সংগ্রাম করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, আর ক্ষমতায় দীর্ঘ সময় আছে বলেই জনগণের জীবনমান উন্নত হয়েছে। বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এর আগে সংসদীয় কমিটির বৈঠকে চলমান অধিবেশনের সভাপতি মণ্ডলীর তালিকা অনুমোদিত হয়। তারা হলেন এম এ মান্নান, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, গোলাম কিবরিয়া টিপু ও ফজিলাতুন্নেসা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতি নামের অগ্রবর্তীতা অনুযায়ী সভাপতি মণ্ডলীর সদস্যরা অধিবেশনে সভাপতিত্ব করবেন। এদিকে অধিবেশনের শুরুতে ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, জনগণ ও তৃণমূলের নিবেদিত প্রাণ কর্মীদের জন্যই শত ঘাত প্রতিঘাত পেরিয়ে আওয়ামী লীগ আজ ক্ষমতায় থেকে দেশ সেবা করে যাচ্ছে। আজকে সবসময় অস্ত্রের ঝনঝনানি এবং বিএনপি নামে যে দলটি সৃষ্টি হয়েছিল, তারা এই আন্ডারগ্রাউন্ড পার্টির বেশিরভাগ লোকই কিন্তু বিএনপিই করতো। আবার কারণ সেখানে প্রতিনিয়ত আমাদের নেতা কর্মীদের উপরে হামলা হতো। কত লাশ যে পড়েছে তার হিসেব নেই। 75-এর পরেও ওইভাবেই আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা অত্যাচার এবং কারাবরণের শিকার হয়েছে। আবার 2001-এর নির্বাচনের পরে তো ওই সমস্ত এলাকার আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। বিশিষ্ট ব্যক্তিত্বকে পর্যন্ত হত্যা করে, আমাদের নেতা কর্মীদের হত্যা করে, সেই অবস্থা। বিস্তৃতি কিছুটা কমলেও আজও খুলনা ও রাজশাহী বিভাগের কিছু জেলায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকার কিছু জায়গায় বৃষ্টির দেখা মিলেছে। আগামী 24 ঘন্টায় আরও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মানিক শিকদারের রিপোর্ট। রাজধানীতে প্রখর রোদ, মাঝে মাঝে আবার সূর্য মেঘের লুকোচুরি। তবে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমলেও তাপপ্রবাহ এখনো আছে। কষ্টে আছেন পথচারী ও শ্রমজীবীরা। ঘাম বের হয়ে গেলে তো শরীর একটু মনে করেন যে হালকা হয়ে যায়, মাথা ঘোরে, তারপর মাথা ঘুরে বয়ে থাকি। গরমে আপনার কয়েকদিনে জ্বরে ভুগলাম, তারপর পেটের সমস্যা, পাতলা পায়খানা। প্রকৃত তাপমাত্রার চেয়ে কয়েক ডিগ্রি বেশি অনুভূত হচ্ছে রাজধানীতে। তবে যেসব এলাকায় জলাধার ও গাছপালা বেশি, সেখানে গরমের অনুভূতি কিছুটা কম। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যদি আমরা এই এলাকার সঙ্গে আমি পল্টনের চিন্তা করি, এই এলাকার সঙ্গে আমার বাতুলমার্গের দক্ষিণ গেট চিন্তা করি, তাহলে আমরা দেখব, আমরা একটা গবেষণা করে দেখছি যে তাপমাত্রা 5 ডিগ্রির মতো তফাৎ হয়। তার মানে এটা সাদা চোখেই দেখা যায় যে যেখানে গাছপালা আছে, পানি আছে, সেখানে তাপমাত্রাটা কম এবং অনুভূতও আমার কম হয়। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 41.8 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় গতদিনের চেয়ে কিছুটা কমে দাঁড়িয়েছে 37.9 ডিগ্রিতে। দেশের বেশ কিছু জেলাতেই আপনার বিশেষ করে খুলনা, রাজশাহী এবং ঢাকা বিভাগের বেশ কিছু জেলাতে তীব্র তাপপ্রবাহ ছিল। সেই তীব্র তাপপ্রবাহের টেন্ডেন্সিও কমে আসতে পারে বা এরিয়াও কমে আসতে পারে। আগামী 24 ঘন্টায় সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় দমকা বাতাস সহ বজ্রঝড়ের সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। দমকা থেকে ঝড়ো হওয়া সহ কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের চান্স আছে। তবে সেই পরিমাণটা সেই প্রবাবিলিটিটা আরও বেশি, এটি 5 তারিখের পর থেকে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী কয়েকদিনে কমে আসবে তাপপ্রবাহ। এখন যেখানেই বৃষ্টি হোক না কেন, সেই বৃষ্টি এটা অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহের বিভাগের কয়েকটি জেলায় স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। এতে কিছুটা হলেও কমেছে তাপদাহের তীব্রতাপ। এদিকে বজ্রপাতে 4 জেলায় 10 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্নজমান। সকালে স্বস্তির বৃষ্টি নামে চট্টগ্রামে। স্থায়িত্ব বেশিক্ষণ না হওয়ায় তাপমাত্রা তেমন কমেনি। আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বটতলী এলাকায় 1 জনের মৃত্যু হয়েছে। সকালে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের সময় এ ঘটনা ঘটেছে। দীর্ঘ তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি ভিজিয়ে দিল সমুদ্র শহরকে। সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। এদিকে কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে 2 লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নেত্রকোনা শহরের বিভিন্ন স্থানে কয়েক মিনিটের জন্য বৃষ্টির দেখা মেলে। আকাশে ভারী মেঘ দেখা গেলেও ভারী বর্ষণ হয়নি। এদিকে কদিন ধরে তীব্র তাপদাহে অসহনীয় যশোরের জনজীবন, বাড়ছে গরমজনিত অসুস্থতা। গরম নিয়ে বিশাল রাস্তাঘাটে রিক্সা চালানো যাচ্ছে না। যশোরের পরিস্থিতি খুব খারাপ। আমার 30 বছর বয়সে আমি এরকম দেখিনি। তাপপ্রবাহে চুয়াডাঙ্গায় জনজীবন প্রায় অচল। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। তাপমাত্রা অত্যন্ত প্রচণ্ড বেশি। আমরা খুব কষ্ট করে দিন যাপন। গরম 1 মাস ধরে এত গরম পড়ছে, আমরা সহ্য করা খুব গায়ে ব্যথা হয়ে গেছে আমাদের। ময়মনসিংহেও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। হাট বাজারে বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকছে। বিপাকে শ্রমজীবী মানুষ। তাপপ্রবাহে দুর্বিষহ গাইবান্ধার জনজীবন। বুধবার রাতে রাজশাহীতে কিছুটা স্বস্তির বৃষ্টি দেখা গেলেও গরম কমেনি। সিরাজগঞ্জেও তীব্র গরমে দুর্ভোগ দুর্দশায় সাধারণ মানুষ। রত্না জামান, একুশে টেলিভিশন। কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি ও লাশ দাফনে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। চাইল্ড কেয়ার ও বৃদ্ধাশ্রমের নামে এসব অমানবিক প্রতারণার বিস্তারিত জানতে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে নানা অনিয়মের অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে 3টি মামলা রুজু হয়েছে বলে জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বিস্তারিত জানাচ্ছেন রাসেল খান। রাজধানীর মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয় কেন্দ্র থেকে কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দারকে বুধবার রাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। রাজধানীর বিভিন্ন থানায় এরই মধ্যে মিল্টনের বিরুদ্ধে আরও 3টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে জালিয়াতির মামলা দায়ের করে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, মিল্টন যেসব লাশ দাফন করেছেন তার মৃত্যু সনদ ছিল ভুয়া, আর ব্যবহৃত সিল তার নিজেরই তৈরি করা। সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বৃদ্ধাশ্রমের নামে মিল্টনের বিরুদ্ধে বিস্তর অভিযোগের প্রমাণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। রাতের বেলা যে লাশটা দাফন করতেন এবং ওই সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই করতেন, ওই সিল সাপোর্টগুলি কাগজগুলি আমরা উদ্ধার করেছি। সে কারণে আমরা নিজেরাই, যেহেতু সে মানে লাশ দাফন করার যে পুলিশের যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই না, সে নিজেই তো লিখে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। এটা আমরা বাদী হয়ে একটা মামলা করেছি। আর আরও 2টা বাদী তারা অলরেডি মামলা রুজু করে ফেলে, থানায় আছে। তার বিরুদ্ধে মোট 3টে মামলা। মিল্টনের অপরাধের সাথে তার স্ত্রী জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেই প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করব। তবে তদন্তের স্বার্থে আমরা তখন রিমান্ডে আনবো, তখন তার স্ত্রীকে আমরা মোকাবিলা করব। দীর্ঘদিন ধরে মানব পাচার, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ও শিশু নির্যাতন করে আসছেন এমন অভিযোগে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছেন মিল্টন সমাদ্দার। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। আগামী জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের 2য় ইউনিট। এতে জাতীয় গ্রিডে যোগ হবে আরও 1200 মেগাওয়াট বিদ্যুৎ। তবে সক্ষমতার পুরোটা পেতে মদুনাঘাট সঞ্চালন লাইন সংস্কার জরুরি বলছে কর্তৃপক্ষ। আর বিদ্যুৎ বিভাগ বলছে 2য় ইউনিট উৎপাদনে আসার আগেই সমস্যার সমাধান হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রুমি তালুকদার। সমুদ্রপথের সুবিধা কাজে লাগিয়ে কক্সবাজারের মহেশখালী মাতারবাড়িকে কেন্দ্র করে গড়ে উঠছে অর্থনৈতিক করিডোর। এলাকাটি বিদ্যুৎ, জ্বালানি এবং শিল্প সমৃদ্ধ হচ্ছে, যা বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল সহ বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর আন্তঃযোগাযোগে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি মাতারবাড়ির অন্যতম বড় প্রকল্প। এখানকার বিদ্যুৎ কেন্দ্রের কয়লা এবং তেল আনলোডিংয়ে জেটিসহ 14.3 কিলোমিটার দীর্ঘ এবং 18.5 মিটার গভীরতার চ্যানেল তৈরি করা হয়েছে। ভিড়তে পারছে মাদার ভেসেল। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের বিশাল সাইলোতে একসাথে রাখা যাবে উভয় ইউনিটের জন্য 60 দিনের কয়লা। সব মিলিয়ে দেশের অন্য সব বড় বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে এটিতে বাড়তি সুবিধা রয়েছে। গত ডিসেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদনে আছে প্রথম ইউনিট। পরীক্ষামূলকভাবে উৎপাদনে রয়েছে 2য় ইউনিটও।
বিদ্যুতের অর্থ বকেয়া থাকায় কয়লা আমদানিতে চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। প্রোডাকশন কস্ট আমার 8 টাকার মতো পড়ে কয়লা করে, যেহেতু কয়লাটা আমি সরাসরি এখানে আনলোডিং করতেছি, সেই জন্য আমার আনলোডিং কস্ট নাই বললেই চলে। এ যাবৎ আমরা প্রায় 700 কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করছি এবং এই বিদ্যুৎ বিল এখনও আমরা পাই নাই। চলতি বছরের জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে আসবে। তবে মদনাঘাট সঞ্চালন লাইন ঠিক হলে কেবল উৎপাদিত পুরো বিদ্যুৎ গ্রিডে দেওয়া সম্ভব হবে। বিদ্যুৎ বিভাগ বলছে জুলাইয়ের আগেই মদনাঘাট সঞ্চালন লাইনের সংস্কার কাজ শেষ হবে। দ্বিতীয় ইউনিটটা 24শে ডিসেম্বর 2023 আমরা সিনক্রোনাইজ করছি এবং এটা টেস্টিং কমিশনিং চলতেছে। আশা করি জুনের ভিতরে আমরা দ্বিতীয় ইউনিটেও টেস্টিং কমিশনিং শেষ করে কমার্শিয়াল অপারেশনে যেতে পারবো। সমস্যাটা হলো ওখানে মদনাঘাটে যে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারটা বসাইতে ডিলে হচ্ছে, ওই ট্রান্সফরমার বসাইলে ওইটা পেয়ে যাবে। এটা গ্রিড বলতে পারে। ইভাকুয়েশন একটু মানে পিছিয়ে আছে, তো আমরা আশা করি যে এখন তো আমরা প্রথম ইউনিট ইভাকুয়েট করতে পারি, সেকেন্ড ইউনিটটা জুলাই নাগাদ আসবে, এর মধ্যে আশা করি যে ইভাকুয়েশনটাও কমপ্লিট হয়ে যাবে। এদিকে গড়ে ওঠা অবকাঠামো ব্যবহার করে মাতারবাড়িতে আরও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা থাকলেও কয়লাভিত্তিক নতুন প্রকল্পে অর্থায়নে জাপান আগ্রহী না হওয়ায় অর্থের নতুন উৎস খোঁজা হচ্ছে। দেশের অন্য যে কোনো বিদ্যুৎ প্রকল্পের চেয়ে নানা সুবিধার কারণে এখানকার বিদ্যুৎ উৎপাদন খরচ কম। তবে শীঘ্রই এই বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট চালু হলে উৎপাদন খরচ আরও কমবে আশা করছে কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান, 21শে টেলিভিশন, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, মহেশখালী, কক্সবাজার। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মন্ত্রী এমপি যেই হোক, উপজেলা নির্বাচনে প্রভাব দেখালে কোনো ছাড় নয়, ইসির হুঁশিয়ারি। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ, টিআইবির সমালোচনার জবাবে তথ্য প্রতিমন্ত্রী। আবারও আমন্ত্রণ রাত 11টার 21শে সংবাদে। প্রভাবশালীরা নির্বাচনে কোনো রকমের প্রভাব বিস্তারের চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। এমপি মন্ত্রী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। পাবনা জেলার সকল উপজেলার প্রার্থীদের সাথে মতবিনিময় কমিশনার বলেন, নির্বাচনী আইন যারা মানবেন না তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নেবে। নির্বাচনকে কলুষিত করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে দেয়া হবে না। এছাড়া ভোটের খবর সংগ্রহের সময় সাংবাদিকদের বাধা দিলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন রাশেদা সুলতানা। ক্ষেত্রে তো নয়, ওনারা যদি কেউ করে থাকেন আমি ওনাদের জন্য হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা এতদিন যা করেছেন আর এক পাও করবেন না, এক চুলও করবেন না। আপনারা করবেন, আমরা ছাড়বো না। আমরাও কিন্তু আপনাদের দিকে নজরদারিতে আসি এবং কমিশন কিন্তু এত দুর্বল কমিশন না যে আপনারা করে যাবেন আর কমিশন শুধু দেখে যাবেন না। কমিশনও ব্যবস্থা নেবে, নিয়ে থাকে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, চলমান, অনেক ব্যবস্থা চলমান। সে তো আপনারা এখনই সাবধান। আমি প্রার্থীদেরকেও একটা কথা বলবো, অনুরোধ করবো, আপনারা যারা ওনাদের গলায় আছেন, ওনাদের আশীর্বাদ দৃষ্টিতে আছেন, আপনারা দয়া করে সেখান থেকে সরে আসেন। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির অভিযোগের জবাব দিলেন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে টিআইবির আলোচনায় তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। স্বাধীনতার নামে যখন অপব্যবহার হয় তখন তা নিয়ে প্রশ্ন ওঠে বলেও মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী। মাহমুদ হাসানের প্রতিবেদন। বিশ্ব গণমাধ্যম দিবসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির আলোচনায় অংশ নেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আলোচনায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেন। সংস্থাটির নির্বাহী পরিচালক জানান, সাম্প্রতিক বছরগুলোতে 23টি নির্যাতনের ঘটনা ঘটেছে। পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে হামলা মামলার শিকার হয়েছেন 43 জন সাংবাদিক। তার অভিযোগ, রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের জন্য হুমকি হলেও সরকার অস্বীকার করেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যেটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, সেটি সুন্দরবনের পরিবেশ দূষণ পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ, এটা প্রতিষ্ঠিত। অস্বীকার করেছে সরকার। আমাদের কিছু সরকারের কাজ করেছে, কিন্তু গণমাধ্যম এবং সংবাদকর্মী এবং পরিবেশ কর্মীরা, সুরক্ষা কর্মীরা তার বিরোধিতা করেছে এবং বিরোধিতার জন্য মূল্য দিতে হয়েছে সংবাদকর্মীদেরকে, পরিবেশ সুরক্ষাকারীদেরকে।
টিআইবি নির্বাহী পরিচালকের অভিযোগের জবাব দেন তথ্য প্রতিমন্ত্রী। বলেন, সরকারের সমালোচনা যে কেউ করতে পারে, কিন্তু উদ্দেশ্যমূলকভাবে ধারাবাহিক মিথ্যাচার করা হলে প্রশ্ন ওঠে। ভারতে ওইটা করতে দেয় নাই, এই জন্য আমরা আমাদের এখানে আমাদের পরিবেশ সুন্দরবন ক্ষতি করে আমরা তাদেরকে প্রফিট করার জন্য নিয়ে আসছি। এটা তো সবচেয়ে বড় মিথ্যা কথা। আমরা নিজের সাথে তাদের নিয়ে এসেছি। ভারতের এক্সিম ব্যাংক থেকে আমরা ইনভেস্টমেন্ট নিয়ে এসেছি, তাদের সাথে পার্টনারশিপ করে, তাদের যেহেতু 70,000 মেগাওয়াট কোল বেস পাওয়ার প্ল্যান্ট করার অভিজ্ঞতা আছে, আমরা চেয়েছি এই পার্টনারশিপের মাধ্যমে আমরাও কিছু টেকনোলজি ট্রান্সফার হবে, অভিজ্ঞতা বিনিময় হবে, এবং এখান থেকে আমরা যেহেতু তাদের ইনভেস্টমেন্ট 50%, আমরা 50-50 শেয়ার করছিলাম প্রফিট, যেটা প্রফিট হবে। কিন্তু দিন শেষে পাওয়ারটা ব্যবহার করবে কে? এদেশের মানুষ। তথ্যমন্ত্রী জানান, সরকার এমন কোন আইন করবে না যাতে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। So we want to approach absolutely logically, absolutely with reference and facts. মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এ দফায় 12 কেজি সিলিন্ডারের দাম কমেছে 49 টাকা। দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন জানান, আন্তর্জাতিক বাজারে দাম কমার ফলে এ নিয়ে পরপর 2 মাস এলপিজির দাম কমানো হলো। এর ফলে 1442 টাকা থেকে কমে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম 1393 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে 63 টাকা 92 পয়সা। গত মাসে 12 কেজির মূল্য ছিল 1442 টাকা, এই মাসে সেটা হয়েছে 1393 টাকা এবং 49 টাকা কমেছে। এর মধ্যে কোম্পানি বিক্রি করবে 1298 টাকায়, পাইকারি বিক্রেতা বিক্রি করবে 1348 টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রি করবে 1393 টাকায়। এই যে মূল্যটা কমলো আজকে সন্ধ্যা থেকে এটা কার্যকর হবে। তীব্র গরমে যশোর নড়াইল মহাসড়কের বিটুমিন গলে যাওয়ার ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। যশোরের ঝুমঝুমপুর সহ মহাসড়কের বিটুমিন গলে যাওয়া কয়েকটি অংশ পরিদর্শন করেন দুদকের ঢাকা ও যশোরের সমন্বিত একটি দল। যশোর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক জানান, সড়কে নিম্নমানের বিটুমিন ব্যবহারের অভিযোগে তদন্তে নেমেছে দুদক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নিম্নমানের ভিটামিন হয়তো ব্যবহার করা হয়েছে। আমরা আরও কয়েকটা পয়েন্ট পরিদর্শন করব, এরপর আমরা তথ্যপত্র বিশ্লেষণ করে আমরা দুর্নীতি দমন কমিশনে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রতিবেদন দাখিল করব। অভিযান চললে নারায়ণগঞ্জে বাড়ে মাদকের দাম, সেই সাথে কদর বাড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, কথিত সাংবাদিক আর সোর্সদের। এই ম্যানেজ চক্রে জড়িত প্রশাসনের কর্মকর্তা আর রাজনীতিবিদরাও। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। আজ দেখুন শেষ পর্ব। নারায়ণগঞ্জের পাড়া মহল্লা ছাড়িয়ে সড়ক মহাসড়কেও বিক্রি হচ্ছে মাদক। নগরীর প্রাণকেন্দ্র 2 নম্বর রেলগেট, উকিলপাড়া, দিগুবাবুর বাজার, নতুন জিমখানা, জল্লারপাড়, বাবুরাইল ও তল্লায় মাদক কারবারিদের অবাধ বিচরণ। মাদক বিক্রির টাকা নিয়ে নিজেদের মধ্যে বিরোধ হলেও পুলিশের হাতে কেউ ধরা পড়লে তাকে ছাড়াতে একজোট হয় সবাই। টাকা দিয়ে পুলিশের সোর্স, কথিত সাংবাদিক ও অসৎ রাজনৈতিক নেতাকর্মীদের হাত ধরে চলায় সহজে বন্ধ করা যাচ্ছে না মাদক কারবার। গাজা 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 সিদ্ধি এনো বেসে কারা এর তো নাম জানি না, এনো পেশেন্টে নিয়ে যায় এক পটলা রুল মেয়ে কয় মাদক বেচতে পটলা বেচতে হয়। পটলা বেচতে রুলে কি পুলিশের সোর্স নাকি? পুলিশের সোর্স করে সদর থানার নাম কয়, তো নাম কয় মনে করেন টাকা পয়সা নেয়, টাকা পয়সা হুদে যদি মাদক পায় তো স্যার পাইছি স্যার আপনি আসেন, তাই এই কথা কইলে কি করে লগে যা পায় সবাই চারিকা দেয়। এটা বানাবে আছে, ইয়াবা বেছে, হানেট বেছে, মেয়েদের বুটি আছে না, এটা বেছে ভাইছে মিনা বাজার। মাদক নির্মূলে সবার সহযোগিতা ও সচেতনতা জরুরি বলছে পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশের কোনো সদস্য যদি মাদক বেচাকেনা, মাদক খাওয়া এবং মাদক ব্যবসায়ীকে সহায়তা করে এবং সেটা যদি প্রমাণ সহকারে আমি ধরতে পারি, সাথে সাথে সে অ্যারেস্ট হবে, তার বিরুদ্ধে
এই আইনগতভাবে যে ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন সেটাই করব, এবং এক বিন্দু এখানে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। জনপ্রতিনিধিরা যদি আমাদের সাথে থাকে, আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলিতভাবে যদি আমরা সোচ্চার হই, তাহলে এই জিনিসটা মোকাবেলা করা, অন্তত এটাকে কন্ট্রোল করা যাবে, কন্টেইন করা যাবে, একটা জায়গায় নিয়ন্ত্রণে আনা যাবে। সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করা সম্ভব মনে করেন নগরবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চাল ছাঁটাই ও পলিশ বন্ধে আসছে আইন, আগামী আমন মৌসুম থেকে কার্যকর। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে আরও সহিংস আন্দোলন, মার্কিন কংগ্রেসে ইহুদি বিদ্বেষ বিরোধী বিল পাস। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। চাল ছাঁটাইয়ের সময় রাইস মিলে পলিশ করা বন্ধে আইন করা হয়েছে। আগামী আমন মৌসুম থেকে তা কার্যকর হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁ সার্কিট হাউসে বোরো ধান চাল সংগ্রহ অভিযান উপলক্ষে খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি বলেন, চাল ছাঁটাই ও পলিশের কারণে 16 থেকে 20 লাখ টন চাল নষ্ট হচ্ছে। চলতি মৌসুমে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারিভাবে ধান এবং চালের দাম বাড়ানো হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। আমরা চাচ্ছি যে আমরা সরকারিভাবেও যেটা পারচেস করব এবং তারা বাজারেও যেটা পারচেস করবে সেটা পালিশ ছাড়া চাল, একদম কোম্পানি হোক, বড় মিল হোক, হাস্কিং মিল হোক, তারা পালিশ ছাড়া দেবে। টোটাল মার্কেট যদি পালিশ ছাড়া হয় তাহলে আমরা চাউলের পুষ্টিটা পাবো। ঠাকুরগাঁয়ে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত ও স্যালাইন বিতরণ করেছে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ জেলা শাখা। দুপুরে শহরের জজকোর্ট এলাকায় প্রধান সড়কের পাশে সংগঠনের সভাপতি বদিউজ্জামান বাবলুর নেতৃত্বে সংগঠনের কর্মীরা সহস্রাধিক তৃষ্ণার্ত রিকশা চালক ও পথচারীর মাঝে শরবত ও স্যালাইন বিতরণ করেন। তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানান তারা। এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। বিমা ও ব্যাংকিং খাতে নতুন যুগের সূচনায় আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স এবং সিটি ব্যাংক পিএলসির মধ্যে ব্যাংক অ্যাসুরেন্স চুক্তি স্বাক্ষর হয়েছে। গুলশানের আকিজ হাউসে এই চুক্তি স্বাক্ষর হয়। আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাসরুর আরেফিন চুক্তিতে সই করেন। এই ব্যাংক অ্যাসুরেন্স চুক্তির মাধ্যমে সিটি ব্যাংক তার গ্রাহকদের আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স থেকে বিমা পলিসি প্রদান করতে পারবে। বাংলাদেশ ব্যাংক এবং ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট ও রেগুলেটরি অথরিটির জারি করা ব্যাংক অ্যাসুরেন্সের গাইডলাইন অনুযায়ী এই কার্যক্রম পরিচালিত হবে। ইসলামী ব্যাংক রেমিটেন্স ক্যাম্পেইনের মেগা পুরস্কার 30 লাখ টাকা মূল্যের প্রাইভেট কার জিতল কাপাসিয়া শাখার আউটলেটের এক গ্রাহক। ইসলামী ব্যাংক টাওয়ারের ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুনিরুল মওলা ও ট্রান্সফার্স্ট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ফারজান আলম। এতে সৌদি আরব প্রবাসী লতিফা সুলতানার পাঠানো রেমিটেন্সের প্রেক্ষিতে তার স্বামী মুনজিল এই মেগা পুরস্কার বিজয়ী হন। অনুষ্ঠানে ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী ও আলতাফ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাব্বির, ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইং প্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। 12 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত চলা ক্যাম্পেইনে প্রতি ব্যাংকিং ডেতে 1 লাখ টাকা করে পুরস্কার পান 30 জন গ্রাহক। এবার সংস্কৃতি সংবাদ। সহনশীলতার বার্তা ছড়াতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো লালন সঙ্গীতের আসর। সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই আসরে লালন সঙ্গীত পরিবেশন করেন ফরিদা পারভিন সহ বিশিষ্ট শিল্পীরা। ফকির লালন শাহের গানের চরণ ফেসবুকে শেয়ার করায় এক যুবককে আটকের প্রতিবাদে তার গানের এই আয়োজনে ছিলেন সংস্কৃতি কর্মী সহ গুণীজনেরা। তারা বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে সমাজে বিভাজন তৈরির পাঁয়তারা করছে একটি মহল। বাঙালির নিজস্ব স্বকীয়তা ও মুক্তিযুদ্ধের চেতনায় এসব ষড়যন্ত্র প্রতিহতের ডাকও দেন তারা।
দেশীয় চলচ্চিত্রকে বাঁচাতে ভালো গল্প নিয়ে সিনেমা তৈরির আহ্বান জানিয়েছেন হল মালিক ও প্রযোজকরা। আর সারা দেশে হলের উন্নত পরিবেশ তৈরিতে সরকারের সহযোগিতার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ চলচ্চিত্র সংশ্লিষ্টদের। মোহাম্মদ কবিরের রিপোর্ট। চলচ্চিত্র শিল্পীর সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির এই আলোচনা। অংশ নেন মালিক, প্রযোজক, পরিচালক সহ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরাও। বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে ভালো গল্পের বিকল্প নেই বলে মন্তব্য করেন সিনেমা হল মালিকরা। ছবি করার মতো ভালো গল্প নিতে হবে, ভালো টেকনিশিয়ান নিতে হবে, যাতে ছবি আমি শুটিংয়ে লাস্ট শুটিং করলাম, তারপরে দিন রিলিজ, এডিটরকে সময় দিলাম না, ওগুলি ছবি হয় না। আগে সিনেমা হলকে সংস্কার করতে হবে এবং নতুন নতুন সিনেপ্লেক্স সিনেমা হল তৈরি করতে হবে। তাহলে আমাদের পরিচালক, যারা লগ্নিকারী প্রতিষ্ঠান, যারা প্রযোজক, তারা উৎসাহিত হবে। কারণ আমার ছবিটা বানালাম, যদি ভালোভাবে না দেখতে পারি তাহলে কিন্তু দর্শকরা কিন্তু বিমুখ হয়ে যাবে। প্রযোজক ও পরিচালকরা বলছেন, সারা দেশে সিনেপ্লেক্সের পাশাপাশি তরুণ নির্মাতাদের অনুপ্রাণিত করলে চলচ্চিত্রের উন্নয়ন সম্ভব। সরকারি অনুদান যত্রতত্র না দেওয়ারও আহ্বান তাদের। গভর্নমেন্টের ভাবা উচিত যে তিনি কাকে অনুদান দিবেন, কাকে দিবেন না, এবং অনুদান নিয়ে দেখা যায় যে টাকাটা হেলাফেলা করে ফেলে রাখা হচ্ছে, কবে এটা মেক করবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আসলে এই বিষয়গুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যারা রেগুলার ছবি বানাচ্ছেন তাদেরকে নিয়ে, যারা রেগুলার অভিনয় করছেন তাদেরকে নিয়ে, যারা রেগুলার সিনেমা হলের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে নিয়ে, যারা বিগত দিনে ভালো ছবির সাথে সম্পৃক্ততা ছিলেন তাদেরকে নিয়ে, যারা ভবিষ্যতে ভালো কাজ করবেন তাদেরকে নিয়ে এই আয়োজনটা আরও সুন্দরভাবে, শক্তিশালীভাবে, কার্যকরীভাবে উদযাপন করার চেষ্টা করব। ভালো মানের গল্পে সিনেমা তৈরি হলে সিনেমা প্রেমীরা আবারও হলমুখী হবে, এমন প্রত্যাশা শিল্পীদের। 56 বছর আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, আমি চাইবো বাকি সময়গুলো আপনারা এইভাবেই সাপোর্ট করে যাবেন। মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সরকার উৎখাত করে কাকে আনতে চায় বিরোধীরা? প্রশ্ন প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলানোর পরামর্শ। ঢাকার কিছু জায়গা সহ কয়েক বিভাগে কাঙ্ক্ষিত বৃষ্টি, বজ্রপাতে 4 জেলায় 10 জনের মৃত্যু। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ও লাশ দাফনে অনিয়মের অভিযোগ, 3 দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার। জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ি দ্বিতীয় ইউনিট, জাতীয় গ্রিডে যোগ হবে 1200 মেগাওয়াট। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।